বাড়িটির থেকে প্রায় 150 মিটার দূরে একটি ভিলা রয়েছে, যেটি দেখে মনে হয় যেন পরিত্যক্ত। কাজের সূত্রে রাত করে বাড়ি আসার সময় প্রায় ভিলাটি থেকে শোনা যেত কেমন যেন অট্টহাসি, কারো চাপা কান্না, আবার কখনো কখনো বাচ্চাদের চিৎকার। এলাকার মানুষদের থেকেও শুনেছি এইসব ঘটনাগুলি। একদিন কিছু গ্রামবাসী জানায় যে ওখানে নাকি একটা সাপ দেখা যায়, যে সাপ অত্যাধিক কালো। আমি ভাবলাম, হ্যাঁ, এমন পরিত্যক্ত অপরিচ্ছন্ন জায়গায় সাপ থাকবে না তো কী থাকবে। সেদিন রাত্রে বাড়ি ফেরার সময় আমিও সেই সাপ জাতীয় কিছু একটা দেখি। রাতের অন্ধকারে অতটা বুঝতে না পেরে তাড়াহুড়ো করে সেই স্থান ত্যাগ করে চলে আসি নিজের বাড়িতে। এরকম ভয়ার্ত চেহারা নিয়ে বাড়িতে ঢুকতে যাবো, সেই মুহূর্তে বাড়িওয়ালা সুফিয়ান আলী আমাকে জিজ্ঞাসা করেন, কী হয়েছে। আমি তাকে বলি, ভাইজান সুবহ বাত করতা হুয়া আপসে, अभी तबीयत थोड़ा खराब है। চোখ খুলতে দেখি ঘড়ির কাঁটায় বাজে বেলা 11:30। রুম থেকে বেরোতে সুফিয়ান বলেন, ভাইজান কাফি দেर सो लिए आप, क्या फैक्ट्री नहीं जाओगे। আমি বললাম, नहीं बुखार सा आ गया तो सोचता हुआ आज रेस्ट कर लूँ। এবার তিনি আমাকে বাইরে চায়ের দোকানে চা খেতে যাওয়ার প্রস্তাব দিলেন। আমিও ভাবলাম, হ্যাঁ, এতে আমারও গিয়ে ওষুধ নেওয়া হয়ে যাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি আমাকে জিজ্ঞাসা করেন, कल रात को उस विला के पास से आते वक्त कुछ देखा क्या। এবার আমি বলি, हाँ भाईजान, जो लोग बोल रहे थे ना सांप है, शायद मैं भी देखा, सांप ही देखा शायद, लेकिन मुझे सांपों से इतना डर नहीं लगता, लेकिन कल पता नहीं क्या हुआ। সুফিয়ান একটা মৌলবীর কাছে নিয়ে যায়, তারপর ঝাড়ফুঁক করায় আর বলে সেই ভিলা নিয়ে বোঝার সুবিধার্থে আমি বাংলায় তার ভাষ্য তুলে ধরছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডে থাকা কিছু জিউস ফ্যামিলি ভারতে আসে। যেহেতু ইন্ডিয়া ব্রিটেনের অধীনে থাকা একটি কলোনি ছিল সেই সময়, তাই তাদের আসতে কোনো রকম অসুবিধা হয়নি। ভারত স্বাধীন হওয়ার পর কিছু জিউস ইংল্যান্ডে চলে গেলেও অনেকে গুজরাটে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। বেঞ্জামিনের পরিবারও ঠিক তেমনই একটি পরিবার, যারা ইউকে থেকে এখানে এসে বসবাস করে। সাল 1981 বেঞ্জামিন তাদের জুয়েলারি ব্যবসা শুরু করে এখানে। তখন জুয়েলারি বিজনেসে ওই এলাকায় পারদর্শী ছিলেন রমেশ গড়া। রমেশ ছিল এই ভিলাটির মালিক। খুব কম সময় বেঞ্জামিন এই বিজনেসে পারদর্শী হতে শুরু করে। একটা সময় অনেকটা এগিয়েও যায় রমেশের থেকে। এটা সহ্য করতে না পেরে রমেশ বেঞ্জামিনের ভাইকে খুন করায়। যেহেতু রমেশ হিংসা করতো বেঞ্জামিনকে, তাই বেঞ্জামিনেরও বুঝতে অতটা অসুবিধা হলো না এই ব্যাপারটা কে এমন কাজ করাতে পারে। তবুও তিনি কনফার্ম করতে এলাকার এক গুন্ডা মস্তানকে নিয়ে যায় সেই খুনিদের আড্ডায়। কিছু টাকা দিয়ে সে শুধু জানতে চায় কাছে কি রমেশ করেছে নাকি অন্য কেউ করিয়েছে। টাকার লোভে পড়ে খুনিরা বলে দেয় সেই ঘটনাটি। এবার শুরু হয় আসল খেলা। বেঞ্জামিনকে সেই গুন্ডা বলে, এবার তো তুমি প্রমাণ পেয়ে গেছো, লিগাল কেস লড়তে পারো, সাক্ষীও রয়েছে। বেঞ্জামিন মৃদু হাসে আর বলে, এইসব কোর্ট কাছারি করবো না, থাক, ওরা যদি এটা করে শান্তি পায় তাহলে থাকুক। এই বলে সেই মস্তানকে বেঞ্জামিন কিছু টাকা দেয় আর বলে এগুলো যাতে আর কাউকে সে না বলে। বাড়ি এসে বেঞ্জামিন শুরু করে ধ্বংসের খেলা, তার জাদুবিদ্যা, কাবালা জাদুবিদ্যা। বেঞ্জামিন প্রথমে রমেশের বাড়ির কাজের লোককে কিছু টাকা দেয়, তারপর বলে, শোনো, যা চাইবো তাই এনে দিতে হবে, প্রয়োজনে কিছু টাকা আমি আরও দেবো তোমায়। এইভাবে সে রমেশের বাড়ি থেকে তার পরিবারের কিছুটা চুল নিয়ে আসতে বলে। কথা মতো কাজের লোকটি চুল দিয়ে যায়, চিরুনিতে উঠে আসা কিছুটা চুল। এবার বেঞ্জামিন শুরু করে তার জাদুবিদ্যার খেলা। প্রায় 2 দিন পর অসুস্থ হতে শুরু করে রমেশের স্ত্রী। চোখ ফ্যাকাশে হলুদ হয়ে গিয়েছে, কিছু খেতে পারছে না, যাই খাচ্ছে বমি করে ফেলে দিচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার ঘুমের ওষুধ দেয়। বাড়িতে এসে এবার শুরু হয় অন্য খেলা। তাঁর স্ত্রী এবার দেখতে পায় এক কালো অবয়বকে, যে সব সময় তাকে ডাকে। রমেশকে কথা বললে রমেশ হেসে উড়িয়ে দেয় আর বলে, ঘুমের ওষুধ দিয়েছে তাই হয়তো সাইড এফেক্ট হচ্ছে। তারপর একদিন রাত্রে রমেশ এবং তাঁর স্ত্রী শুয়ে থাকে। হঠাৎ করে বাইরে থেকে জোরে জোরে হাসার আওয়াজ পায় রমেশ। রমেশ তার স্ত্রীকে ডাকে, কিন্তু তাঁর স্ত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই তিনি আবার ঘুমিয়ে পড়েন। সকালে রমেশ তার স্ত্রীকে ডাকে, তার স্ত্রী তখনও ঘুমিয়ে আছে। অনেকক্ষণ ডাকাডাকির পরও তার স্ত্রী সাড়া দেয় না। ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে তাঁর হাতের পালস চেক করে বলেন তিনি মৃত। স্ত্রী চলে যাওয়া রমেশ মেনে নিতে পারেন না। বেঞ্জামিন আবার রমেশের কাজের লোককে ডাক দেয়। কাজের লোক আসে, আবারও কিছু টাকা দেওয়া হয় তাকে, এবং তার বদলে তাকে দিয়ে আনানো হয় রমেশের একটি অনেক দিন ধরে অব্যবহৃত টি শার্ট। একদিন নিজের জুয়েলারি শপে বসে আছে রমেশ। এমন সময় রমেশ দেখে একজন মহিলা তার জুয়েলারি শপের দিকে আসছে। তখন রাত্রিবেলা, দোকান বন্ধ করার সময়। মহিলাটি কাছাকাছি আসার পর রমেশ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে যান। তিনি কিছু বলতে পারেন না। তিনি ভাবেন যে এটা কি করে সম্ভব। যিনি হেঁটে হেঁটে তার দিকে আসছেন তিনি আর কেউ নন, সেই মহিলা রমেশের স্ত্রী। সেই মহিলা রমেশের দোকানের একদম কাছে এসে একটা বিকট আওয়াজ করে ডাক দেয়, রমেশ। এই ঘটনার পর রমেশ প্রচণ্ড ভয় পেয়ে যান। তার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে। তিনি তাড়াতাড়ি দোকান বন্ধ করেন। ভাবেন স্ত্রী চলে যাওয়ার যন্ত্রণা হয়তো তাকে এমন ভুল কিছু দেখাচ্ছে। তিনি দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হন। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তিনি যখন ঘুমোতে যাবেন, বিছানায় উঠেছেন, এমন সময় খাটের তলা থেকে এক অদ্ভুত আওয়াজ পান। সেই আওয়াজ অনেক মহিলাদের হাতে চুড়ি থাকলে যদি সেই চুড়িতে চুড়িতে ঘষা লাগে বা ধাক্কা লাগে যেমন আওয়াজ হবে, সেরকম আওয়াজ। রমেশ ভাবেন এরকম আওয়াজ কেন আসছে। তিনি খাটের নিচের দিকে তাকান। খাটের নিচের দিকে তাকিয়ে তিনি দেখেন এক মহিলা মানুষের হাত বেরিয়ে আছে খাটের তলা থেকে। সেই হাতে প্রচুর স্বর্ণের চুড়ি পরা এবং দুটি হাত একে অপরের সঙ্গে ধাক্কা লাগিয়ে লাগিয়ে সেই আওয়াজ বের করছে। প্রচণ্ড ভয় পেয়ে তিনি খাটের আরও মাঝখানের দিকে উঠে আসেন, এবং মাঝখানের দিকে উঠতেই তিনি বুঝতে পারেন তার সঙ্গে কারো একটা ধাক্কা লাগছে। তিনি পিছন দিকে তাকান, তাকিয়ে দেখেন বেডে শুয়ে আছে তারই স্ত্রী। এটা দেখে সে ভয় চিৎকার করে জ্ঞান হারায়। পরের দিন রমেশ যখন তার শপে যাচ্ছেন, এমন সময় দেখেন একজন ঘোমটা পরা মহিলা তার কাছে এসে সাহায্য চাইছে। মহিলাটি যখন খুব কাছে চলে আসে, তখন ঘোমটাটা তিনি রমেশের সামনে সরান, এবং সরানোর পর রমেশ দেখেন এ তো তারই স্ত্রী।
রমেশ প্রচণ্ড ভয় পেয়ে যান। এবার তিনি সাইকিয়াট্রিস্ট দেখাতে শুরু করেন। ডাক্তার বলেন তার স্ত্রীর এভাবে চলে যাওয়া তিনি মেনে নিতে পারেননি, তাই এমন হচ্ছে। এবার এক রাতের ঘটনা, তিনি খেয়ে শুতে যাবেন, তখন রমেশ দেখেন তার স্ত্রীর অবয়ব তার সামনে বসে আছে। এবার সে না নড়তে পারছে না কিছু বলতে পারছে। এমন সময় তার স্ত্রী তাকে বলতে শুরু করলো, চলো রমেশ, আমার সঙ্গে চলো, তোমাকে একা থাকতে দেবো না আমি, আমার তোমাকে নিয়ে যাওয়ার হুকুম আছে। এগুলো শোনার পর রমেশ আবার জ্ঞান হারায়। সকালে প্রতিবেশীদেরকে এই ঘটনা জানানো হয়। প্রতিবেশীরা কেউ বিশ্বাস করেন না, ভাবেন তার স্ত্রীর মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। দুদিন পর দরজা বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয় রমেশের ফাঁস লাগানো দেহ। এই ঘটনার প্রায় 6 বছর পর রমেশের কোনো ওয়ারিশ না থাকায় সরকার বাড়িটি সিজ করে নেন আর ভাড়া দেওয়ার জন্য নিলাম করে। এক পাপড় ব্যবসায়ী সেটি ভাড়া নেয়। তার ফ্যামিলি সহ সেই ভিলাতে থাকতে শুরু করে। প্রথম মাস থাকার পর শুরু হয় আবার ভৌতিক কার্যকলাপ। হঠাৎ রাত্রে তারা চাপা কান্নার আওয়াজ শুনতে পায়। কোনো কোনো সময় মনে হয় যেন কেউ অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। কয়েকদিন এমন চলতেই থাকে। এবার কাজের সূত্রে সেই ব্যবসায়ীকে যেতে হয় আহমেদাবাদ 2-3 দিনের জন্য। ব্যবসায়ী আহমেদাবাদে এসে পৌঁছন। এরই মাঝে টেলিফোনে ফোন আসে। ফোনের ওপার থেকে সেই ব্যবসায়ী ছেলে বলে, বাবা তুমি জলদি বাড়ি এসো, মা কেমন জানি করছে, সকাল থেকে আমার খুব ভয় লাগছে। ব্যবসায়ী সঙ্গে সঙ্গে বাড়ি যান। বাড়ি গিয়ে দেখেন তার স্ত্রীর চোখের নিচে পুরো কালো কালো দাগ হয়ে গেছে। মাঝে মাঝেই তিনি জ্ঞান হারাচ্ছেন আর নিজে নিজেই হেসে যাচ্ছেন। এক মৌলবীকে ডাকা হলো। তিনি দেখে বললেন তার স্ত্রীর উপর কোনো খারাপ আত্মা বা কোনো খারাপ জিন পোজেস করেছে। এটাকে তাড়ানো তার পক্ষে সম্ভব না এবং বলেন যে পারলে তুমি কোনো বড় ওঝা বা